হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম তোমাদের যে অধ্যায় আছে অর্থাৎ প্রথম ইউনিট, সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন বলেছি, তোমরা জানো। একটা হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য, দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এবং 3 নম্বর হচ্ছে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে তুলনা। এই 3টি প্রশ্নের মধ্যে আজকে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা নিয়ে আলোচনা। দেখো, উদারনীতিবাদের বৈশিষ্ট্য, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উদারনীতিবাদ হলো একটি অত্যন্ত প্রভাবশালী এবং গতিশীল রাজনৈতিক মতবাদ। ল্যাটিন শব্দ লিবার থেকে লিবারিজম শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো স্বাধীন। সপ্তদশ শতাব্দীতে সামন্ততন্ত্রের অবসান এবং পুঁজিবাদের উদ্ভবের প্রেক্ষাপটে এই মতবাদের জন্ম। জন লককে উদারনীতিবাদের জনক বলা হয়। এই মতবাদের মূল কথা হলো ব্যক্তির স্বাধীনতা ও অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রের কর্তৃত্বের ওপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ বজায় রাখা। এটি সময়ের সাথে ধ্রুপদী উদারনীতিবাদ থেকে আধুনিক জনকল্যাণকর উদারনীতিবাদে রূপান্তরিত হয়েছে। এবার উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। উদারনীতিবাদের কেন্দ্রবিন্দু হলো ব্যক্তি মানুষ। এই মতবাদ অনুযায়ী ব্যক্তিই হলো মূল সত্য এবং রাষ্ট্র বা সমাজ তার সৃষ্টির মাধ্যম মাত্র। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, সুখ স্বাচ্ছন্দ্য এবং স্বার্থ রক্ষার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব। রাষ্ট্র ব্যক্তির জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। এই বিশ্বাসই হলো উদারনীতিবাদের ভিত্তি। অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির জন্য, রাষ্ট্র ব্যক্তির জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়। অর্থাৎ তোমরা স্টুডেন্ট, তোমাদের জন্য স্কুলের জন্য কিন্তু তোমরা নয়, সেই রকম একটা কনসেপ্ট এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতাকে উদারনীতিবাদীরা মানুষের জন্মগত ও স্বাভাবিক অধিকার বলে মনে করে। জন স্টুয়ার্ট মিলের মতে নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির অধিকার সার্বভৌম। এখানে মত প্রকাশ, ধর্মচারণ এবং চলাফেরার স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে এই স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়, বরং আইনের দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। তারপর হচ্ছে রাষ্ট্রের যান্ত্রিক মতবাদ। উদারনীতিবাদ রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় ব্যবস্থা বা মানুষের তৈরি যন্ত্র হিসাবে দেখেন। রাষ্ট্র কোনো ঈশ্বর প্রদত্ত বা প্রাকৃতিক প্রতিষ্ঠান নয়। মানুষ তার নিজের প্রয়োজনে এবং সম্মতির ভিত্তিতে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি করেছে। রাষ্ট্র যদি জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্র বা সরকারকে পরিবর্তন করার অধিকার জনগণের থাকে। তারপর হচ্ছে সীমিত সরকার ও সাংবিধানিকতা। এই মতবাদ স্বৈরাচারী শাসনের ঘোর বিরোধী। উদারনীতিবাদ সীমিত সরকার এর পক্ষে। তাদের মতে সরকারের ক্ষমতা অসীম হতে পারে না, তা সংবিধান এবং আইনের দ্বারা সীমাবদ্ধ থাকবে। মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং আইনের অনুশাসন হল উদারনৈতিক শাসন ব্যবস্থার অন্যতম রক্ষা কবচ। পরের পয়েন্ট হচ্ছে যুক্তিবাদ। উদারনীতিবাদ মানুষের বিচার বুদ্ধি ও যুক্তিবাদের ওপরে গভীর আস্থা রাখে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই মতবাদ বিশ্বাস করে যে মানুষ যুক্তিবাদী জীব এবং সে তার ভালো মন্দ নিজেই বিচার করতে সক্ষম। তাই অন্ধবিশ্বাস বা কুসংস্কারের পরিবর্তে যুক্তির মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধান করা উচিত। পরের পয়েন্ট, অর্থনৈতিক স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তি। অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃত দেয়। ধ্রুপদী উদারনীতিবাদীরা অবাধ বাণিজ্য নীতির সমর্থক ছিলেন, যেখানে রাষ্ট্র অর্থনৈতিক ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করবে না। তবে আধুনিক উদারনীতিবাদীরা সম্পদের সুষম বন্টন এবং জনকল্যাণমূলক অর্থনীতির কথা বলেন। তারপরের পয়েন্ট, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা। প্রথমেই বলে রাখি, এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা পরীক্ষায় লেখো, সবথেকে ভালো কথা 6 নম্বর তোমাদের থাকে, আর 6 নম্বরে 6ই পাবে, 1 নম্বরও কম পাবে না এইভাবে তোমরা যদি লিখতে পারো। এমনকি এখান থেকে যদি 2টো পয়েন্ট বৈশিষ্ট্যর বাদও দিয়ে দাও এবং এই সমালোচনার পয়েন্ট তো এখানে দেওয়া আছে, এই 2টো পয়েন্ট বাদ দিয়েও যদি লেখো তোমরা, সেক্ষেত্রে 6 নম্বর অবশ্যই পাবে। তারপরে দেখো ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা। দেখো, উদারনীতিবাদ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে প্রশ্রয় দেবে না এবং নাগরিকদের ধর্মীয় জীবনে হস্তক্ষেপ করবে না। পরম সহিষ্ণুতা।
পরমত সহিষ্ণুতা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মতবাদের অন্যতম বৈশিষ্ট্য। এটি বহুত্ববাদী সমাজ ব্যবস্থাকে সমর্থন করে। এবার সমালোচনা। প্রথমত বলা হচ্ছে মার্ক্সবাদীদের মতে উদারনীতিবাদ মূলত বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণীর দর্শন। এটি ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে রক্ষা করতে গিয়ে সমাজে অর্থনৈতিক বৈষম্য এবং শোষণকে প্রশ্রয় দেয় এবং সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থকে উপেক্ষা করে। তারপর দ্বিতীয়ত, এই মতবাদকে রাষ্ট্র কেবল একটি যন্ত্র বা কৃত্রিম প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়েছে। বলছে এই মতবাদে রাষ্ট্রকে কেবল একটি যন্ত্র বা কৃত্রিম প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়েছে, কিন্তু আদর্শবাদীদের মতে রাষ্ট্র হলো একটি নৈতিক ও জৈবিক সত্তা যার ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব এই তত্ত্বে অস্বীকার করা হয়েছে। তৃতীয়ত, উদারনীতিবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপরে অধিক গুরুত্ব আরোপ করে, ফলে সমাজ বা সমষ্টির স্বার্থে অনেক ক্ষেত্রেই বিঘ্নত হয় এবং মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন একক একক স্বার্থপর সত্তা হিসাবে বিবেচিত হয়। উপসংহারে কী লিখবে? পরিশেষে বলা যায় উদারনীতিবাদ আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছে। এর হাত ধরেই বিশ্বে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং পরবর্তীকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রসার ঘটেছে। যদিও মার্ক্সবাদীরা একে বুর্জোয়া বা ধনিক শ্রেণীর দর্শন বলে সমালোচনা করেছেন, তবুও ব্যক্তি মানুষের মর্যাদা অধিকার রক্ষায় উদারনীতিবাদদের অবদান অনস্বীকার্য। আজও মানবাধিকার ও গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে উদারনীতিবাদ বিশ্বজুড়ে সমাদৃত। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।